বাংলায় সঙ্গে রয়েছি আমি সারিয়া। আজ আমাদের এই বিশেষ আলোচনায় আমরা তুলে ধরব রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আগামী ২৬শে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক কিভাবে এগোচ্ছে, কি তাদের রাজনৈতিক সমীকরণ, কিভাবে এগোতে চাইছে, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আজকের পর্বে। একদিকে রাজ্যের উন্নয়নের দাবি, অন্যদিকে বিরোধীদের প্রশ্ন। এই সবের মাঝে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে পরিস্থিতি সামাল দিতে চাইছে, কিভাবে এগোতে চাইছে 2026-এ বিধানসভা নির্বাচনে, কি তাদের এজেন্ডা, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব আজকের পর্বে। এই আজকের পর্বে আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের বিশেষ অতিথি, অভিজ্ঞ প্রশাসক, জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ও ব্লক যুব সভাপতি উদয় হালদার। তিনি বহুদিন ধরেই রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং মাটির কাছাকাছি, মানুষের কাছাকাছি এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তিনি অংশগ্রহণ করেছেন। তার সাথে আজকে পরিচয় করাবো। আমাদের স্টুডিওতে রয়েছেন উদয় বাবু। স্বাগত জানাই আপনাকে ডিএন নিউজ বাংলায়। নমস্কার। প্রথমে জানবো কেমন আছেন আপনি? ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই অবশ্যই। এই পর্বে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সম্প্রতি রাজ্যে ২৬,০০০ চাকরি বাতিল হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন করছে, যে সমস্ত পরীক্ষার্থী চাকরি পেয়েছেন তারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে, কিন্তু বাকি যারা অযোগ্য তাদের জন্য কিন্তু এই পুরো প্যানেলটাই বাতিল করা হলো। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার কি মতামত? তৃণমূল কংগ্রেস কি এই সব বিষয়ে কোনো আলোচনা করছেন বা এদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন? দেখুন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে ২৬,০০০ চাকরি বাতিল হয়েছিল, সেখানে কিন্তু যখন থেকেই বাতিল হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার নামটাই মমতা, সুতরাং মমতাময়ী মা মমতা ব্যানার্জি প্রতিটা ক্ষেত্রে মানুষের পাশে যেমন থাকেন, এক্ষেত্রেও মানুষের যারা আমাদের শিক্ষার্থী আছেন তাদের সবার পাশে তিনি আছেন। আপনারা লক্ষ্য করেছেন যে রায়টা হয়েছে, সেই রায়ের পরেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ইন্দোরে একটা মিটিংও ডেকেছিল আমাদের যারা শিক্ষক মহাশয় ছিলেন, এবং সেখানে ডেকে তাদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট আইনি পদ্ধতি মারফত কীভাবে তাদের জায়গাটা বলবৎ করা যায় সব রকম প্রচেষ্টা করছে এবং আগামী দিন করবে। তাহলে কি আমরা আশা করতে পারি যে আগামী দিনে এই যে সমস্ত যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে তাদের কি কোনো আশাবাদী দিক আমরা দেখতে পাবো? দেখুন, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি যারা আছে, যে কর্মীগুলো আছে, তাদের কিন্তু রাজ্য সরকার 20,000 টাকা এবং 25,000 টাকা ভাতা দেওয়ার একটা ঘোষণা করেছে। এবং পরবর্তীকালে যারা আমাদের যোগ্য প্রার্থী আছে তারা নিশ্চিতভাবে চাকরিতে থাকবে। আমাদের সরকার মানে সচেতনভাবে আছে এবং তাদের পাশে আছে, এটুকু বলতে পারি। এবং একটা কথা না বললে নয়, এই স্টুডিওতে বসে বলতেই হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন যে যখন 2026 আমাদের 24-এর ইলেকশনটা হলো, এমপি ইলেকশনের ঠিক পূর্বে আমাদের যিনি চিফ জাস্টিস ছিলেন হাইকোর্টের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু বিচার আসনে বসে তিনি রাজনৈতিক পরিকল্পনা মাফিক, রাজনৈতিকভাবে পরিচিত হয়ে তিনি কিন্তু একতরফা রায় দিয়ে গিয়েছে। আজকের রায়ের পরে দেখা যাচ্ছে যে 26,000 চাকরি প্রার্থীকে বলছে তিনি নিজে গিয়ে যে আমি যোগ্য অযোগ্য করে দিতে পারি, আমাকে যদি বলা হয় আমি 2 মিনিটে সলিউশন করে দিতে পারি। আমাদের বক্তব্য এখানে, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংসদ এবং আইনজীবী তার সঙ্গে সলা পরামর্শ করে পিটিশন করে আজকের যে 26,000 যে চাকরি প্রার্থী, তাহলে সেখানেই তাদের যোগ্য অযোগ্য তাদেরকে বাঁচা যেত। তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা অনুযায়ী এটা কিন্তু একদম প্রমাণিত। সুতরাং আজকের আমরা দেখা যাচ্ছে যে 2024-এর নির্বাচনে 26,000 চাকরি বাতিল করে দিয়ে আমরা কি দেখলাম, তিনি রিজাইন দিল, চিফ জাস্টিস থেকে রিজাইন দিয়ে তিনি বিজেপির প্রার্থী হয়ে তমলুক কেন্দ্রে দাঁড়িয়ে তিনি বিজেপির হয়ে প্রচার করলেন, প্রার্থী হলেন, সাংসদ হলেন। তাহলে আমরা কি বুঝবো? এটা পরিকল্পনা মাফিক বিজেপি এবং সিপিএম পরিকল্পনা মাফিক তারা চাকরি খাওয়ার জন্য তারা বসেছিল। এবং অবাক কাণ্ড লাগে, এটা আমাদের আপনাদেরকে জানাতে হচ্ছে, এটা আমার দর্শকবিন্দুকে জানানো দরকার আছে, যে প্রতিটা ক্ষেত্রে রাজ্য সরকার চেষ্টা করছে যে বেকার যারা যুবক যুবতী তাদের বিভিন্ন রকম কাজের ব্যবস্থা করার চেষ্টা করছে। এবং প্রতিটা ক্ষেত্রে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ কয়েকজন আইনজীবী তারা প্রতিনিয়ত রাজ্য সরকারের সমস্ত যে প্যানেলগুলো ক্যান্সেল করার জন্য এবং করার জন্য সমস্তভাবে একটা করে মামলা করে দিচ্ছে, যার জন্য আমরা এগোতে পারছি না।
এটাই হচ্ছে আমাদের বিষয়। আমাদের সরকার মোটামুটিভাবে যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছে এবং আগামী দিনও থাকবে। কিন্তু দলের মধ্যে থেকে যে দুর্নীতিটা হয়েছে, এই যে চাকরির ক্ষেত্রে আমি বলতে চাইবো যে দলের ক্ষেত্রে দলে কিছু কিছু আপনাদের জনপ্রতিনিধি তারা এই দুর্নীতিটা করেছে এবং তার শিকার পশ্চিমবঙ্গের অধিকাংশই চাকরি প্রার্থী। দেখুন, একটা বিষয় যেটা হয়েছে যে যারা ছিল দলের মধ্যে তারা কে কি করেছে সেটা আমাদের তদন্ত হবে এবং তদন্ত মারফত যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে নিশ্চয়ই সে তার সাজা পাবে, এটা পরিষ্কার বক্তব্য। আমাদের সরকার এবং আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি কোনোদিন কাউকে ছেড়ে কথা বলেনি। দুর্নীতি যদি কেউ করে থাকে তার ব্যবস্থা প্রশাসন নেবে, প্রশাসনের কাজ করবে এই জায়গায়। কিন্তু আপনাদের দল থেকে বিভিন্ন প্রতিনিধি, জনপ্রতিনিধি এটা বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কাজটা করেছে বলেই নাকি এই যে পুরো বিষয়টা যে দুর্নীতিটা সেটা সামনে এসেছে। এটা কতটা ঠিক বলে আপনি মনে করেন? না, ওনার কি এটা করা উচিত ছিল? না, ঠিক বেঠিক বলবো না আমি। আমার বক্তব্য হচ্ছে যে ছাত্র শিক্ষকরা তারা মাস্টারি করছে এবং তারা নির্দিষ্ট পরীক্ষা দিয়েছে, যদি সেরকম হতো তাহলে তারা যোগ্য অযোগ্য বিবেচনা করে রাজ্য সরকারের কাছে বলতে পারতো, বা তারা নিজস্ব যে চিফ জাস্টিস যিনি ছিলেন আমাদের অভিজিৎ গাঙ্গুলি, তিনি ওটা ডিভাইডেড করে দিয়ে তাহলে সেইভাবে যদি রায়টা দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু এই যে পুরো বিষয়টা যে খিচুড়ি পাকিয়ে গেছে এটা তো আগে থেকে ছিল। দুর্নীতির যে ব্যাপারটা ছিল সেটা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ হয়ে আসছিল। তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কিন্তু এই কেস করার পরেই পুরো বিষয়টা আমাদের সামনে এসেছে। তো অনেকেই এটা বলছেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেকেই বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এটা করা কিন্তু ঠিক হয়নি, কিন্তু ওনার কারণেই যে পুরো বিষয়টা কিন্তু সামনে এসেছে। এর আগে তো দলের ভেতরে অনেক দুর্নীতি চলছিল। না, দলের ভিতরে দুর্নীতি যদি কেউ করে থাকে তার জন্য আমাদের দল নির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আপনারা দেখবেন যে যেখানে দুর্নীতি করেছে আমাদের দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং যদি কেউ দুর্নীতি করে থাকে প্রশাসনের কাজ করবে। বারে বারে কেন তৃণমূল কংগ্রেস থেকে দুর্নীতি উঠে আসছে প্রতিনিধিদের নামে? না, শুধু তৃণমূল কংগ্রেস বলে নয়, তৃণমূল হাতের 5টা আঙুল সমান নয়। 2-1 হতে পারে কেউ দুর্নীতি করছে বা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা নেবে। যদি কেউ আড়ালে থেকে দুর্নীতি করে প্রশাসন আছে, প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। একদমই তাই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি চলে যাব দ্বিতীয় প্রশ্নে। এই যে 26শে বিধানসভা নির্বাচনে যদি আপনারা জয়লাভ করেন তাহলে নারী শিক্ষার প্রসার নিয়ে ঠিক কি ভাবছেন? দেখুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি একজন মহিষী নারী। তিনি প্রতিনিয়ত চেষ্টা করছে যে বাংলার নারীদের কীভাবে উন্নয়ন করা যায়। আপনারা মনে রাখবেন নিশ্চয়ই যে আমাদের রাজা রামমোহন, আমাদের বিদ্যাসাগর, যে আমাদের যারা মনীষী আছেন তারা কিন্তু বিধবা বিবাহ থেকে শুরু করে নারী শিক্ষা প্রসার থেকে শুরু করে সমস্ত রকমভাবে কাজ করেছে। তাদেরই উত্তরসূরি আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। তিনি প্রতিনিয়ত চেষ্টা করছে যে নারী শিক্ষা প্রসারের জন্য। আপনি দেখবেন আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ দানের জন্য সারা পৃথিবীর মধ্যে একমাত্র পশ্চিমবাংলায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। সেই কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকা পাচ্ছে একটা কন্যা, এবং তাকে আমাদের পশ্চিমবাংলার সেই কন্যাশ্রী প্রকল্প এত জনপ্রিয় এবং এত খ্যাত হয়েছে, আজকের বিশ্বের বুকে তাক লাগিয়ে দিয়ে আজকের পুরস্কার জিতে নিয়ে আসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এটা আমাদের বাংলার নারীদের একটা প্রতীক হিসেবে তুলে ধরেছে। আবার যদি বলেন আপনি যে নারীদের জন্য আমাদের এশিয়ার মধ্যে প্রথম আমাদের মহিলা বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের ডায়মন্ড হারবারে করা হয়েছে, হ্যাঁ, মহিলা বিশ্ববিদ্যালয় করা হয়েছে, সেটাও কিন্তু আমাদের সরকার করেছে এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির মহৎ উদ্যোগে ওটা কিন্তু তৈরি হয়েছে। সুতরাং নারী সম্প্রসারণের ক্ষেত্রে এটা কিন্তু একটা দুর্দান্ত একটা প্রমাণ। এছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেক ক্ষেত্রে আমাদের মায়েরা যারা আছে, নারীরা আছে, তারা কিন্তু অনেক বক্তব্য আমাদের থানাতে গিয়ে বলতে পারে না। আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক কিন্তু আমাদের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু অনেকগুলো আমাদের লেডিস থানা করেছে, পুলিশ স্টেশন করে দিয়েছে, শুধু এগুলোও করেছে। আবার অন্যদিকে নারী শিক্ষায়তনের জন্য দেখা গেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করেছে। 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে পড়াশোনা করতে পারবে। যারা ইঞ্জিনিয়ার পড়ছে, আইএস পড়বে, আইপিএস পড়বে, হ্যাঁ, সব তাদের সমস্ত রকমভাবে এই সরকার ব্যবস্থা করছে। এবং দেখা যাচ্ছে এই সরকারের ক্ষেত্রে যে আমাদের আরও যা রূপশ্রী নামক একটা প্রকল্প, আজকের গরিব মায়েরা যারা পরিবার আছে তাদের বিয়ে দিতে পারছে না, আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পরিবারের পাশে দাঁড়িয়ে 25,000 টাকা দিয়ে তাদেরকে
রূপশ্রীর বিয়ের জন্য ব্যবস্থা করছে। আপনি ভাবতে পারেন একটা পরিবারকে আমরা কি, আমাদের সরকার কি দিচ্ছে না? একটা পরিবারকে কন্যাশ্রী 25,000, রূপশ্রী 25,000, 50,000। আচ্ছা, কৃষক বন্ধুতে 4,000, 5,000 করে পাচ্ছে। 5 জন যদি মহিলা থাকে লক্ষ্মীর ভাণ্ডারে 5,000 পাচ্ছে। তাহলে এরকম করে আপনি বার্ষিক হিসাব করুন, প্রতিটা পরিবারে মমতা ব্যানার্জির খাদ্যসাথীর বিনা পয়সায় চাল থেকে শুরু করে বাচ্চাটা স্কুলে যাবে তার জুতো ব্যাগ থেকে শুরু করে বই খাতা থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা করে দিচ্ছে আমাদের সরকার। এবং নারী ক্ষমতায়ন বলছেন, নারী ক্ষমতায়নে বলছি আমাদের পঞ্চায়েত ইলেকশন এবং মিউনিসিপ্যাল যে নির্বাচন, সেই নির্বাচনে দেশের মধ্যে রেকর্ড 50% মহিলা রিজার্ভেশন করেছে আমাদের দল। আজকের মহিলা প্রতিনিধির সংখ্যা বেড়েছে। আজকের লোকসভাতে 38% মহিলা সাংসদ তৃণমূল কংগ্রেস একমাত্র ভারতবর্ষের মধ্যে দল, যে দলটার মহিলা সাংসদের সংখ্যা 38%। ভাবতে হবে এটা আমাদের। সুতরাং মমতা ব্যানার্জি নারী সম্প্রসারণের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে বহুত কাজ করছে, আগামী দিনে আরও কাজ করবে। এটা আপনারা নিশ্চিত আস্থা রাখতে পারেন আমাদের সরকারের উপরে। প্রতিনিধির নামে অভিযোগ আসছে কেন্দ্র থেকে বিভিন্ন যে ত্রাণ আসছে বা প্রকল্পের টাকা যে বন্টনগুলো হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সাধারণ মানুষ এতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ক্ষুব্ধ হচ্ছেন, কি বলবেন আপনি সেটা নিয়ে? দেখুন, ত্রাণ যখন বন্যা হয়, যখন কোনো সমস্যা হয়, প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন ত্রাণ কিন্তু কেন্দ্রীয় সরকার পাঠানোর কথা। কিন্তু আমরা কিন্তু এই গত কয়েক বছর ধরে আমরা কিন্তু আমফান হয়ে গেল, বুলবুল হয়ে গেল, ইয়াস হয়ে গেল, আমরা কিন্তু কোনোদিন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো রকম আমরা আর্থিক সাহায্য পাইনি। কারণ আমাদের 100 দিনের খেটে খাওয়া যে মানুষ, যারা গরিব মানুষ, যারা মাথায় ঝুড়ি নিয়ে রাস্তায় নেমে, যারা মহিলারাও নেমে যারা 100 দিনের কাজ করেছে, তাদেরও কিন্তু আমরা 100 দিনের সেই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত দেয়নি। আজকের আবাস যোজনার টাকা, সেই আবাস যোজনার টাকা দেয়নি। আজকের মিড ডে মিল যেটা আছে, যে বাচ্চারা খায়, পড়াশোনা খাওয়া দাওয়া করে স্কুলে গিয়ে, সেই মিড ডে মিলের টাকা পর্যন্ত দেয়নি। এবং ওরা যে বলছে কেন্দ্রীয় সরকার বা বিজেপি যে বারবার বলছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, আমাদের অভিযোগ করছে যে বারবার তারা কেন্দ্র থেকে টাকা তারা পাঠাচ্ছে, প্রকল্পের বিভিন্ন টাকা তারা পাঠাচ্ছে। ঠিক, আমাদের প্রশ্ন এখানেই যে গত সাংসদ মিটিংয়ে আপনারা লক্ষ্য করে দেখবেন 100 দিনের টাকা পরপর 3 বছর 4 বছর ধরে পাঠিয়েছে বলে কেন্দ্রীয় সরকার বারবার রিপোর্ট বলছে। কিন্তু আমাদের সাংসদ বাপি হালদার, তিনি লক্ষ্য করবেন, আপনারা কয়েকদিন আগে আপনারাও দেখেছিলেন যে তিনি সংসদে গিয়ে কাগজ নিয়ে, অডিট রিপোর্ট নিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে 22, 23, 24, 21, 22, 23, 24 এই 4 বছরে 100 দিনের টাকার জন্য বা কোনো প্রকল্পের জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি। আমাদের সাংসদ বাপি হালদার সেখানে প্রোটেস্ট করেছে। এবং সেখানে আপনি দেখবেন যে আমাদের ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবাই ছিল। সুতরাং 100 দিনের টাকা যদি বা বিভিন্ন প্রকল্পের টাকা যদি দিয়ে থাকে, আপনারা এজেন্সির টিম পাঠিয়েছেন, আবাস যোজনার জন্য 70টা টিম পাঠিয়েছেন, আপনারা 100 দিনের টাকা তদন্ত করার জন্য 90টা টিম পাঠিয়েছেন, মিড ডে মিলের টাকার জন্য 80টা টিম পাঠিয়েছেন। প্রতিটা কেন্দ্রীয় এজেন্সি এসেছে, তারা তদন্ত করেছে, তদন্ত করে প্রতিটা ক্ষেত্রে তারা রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারকে যে ওখানে কোনো দুর্নীতি হয়নি। শুধু আমাদের বক্তব্য তাও থাকলো যে যদি কোনো ব্যক্তি, কোনো তৃণমূলের নেতা হোক আর কোনো ব্যক্তি কোনো দুর্নীতি করে থাকে, আমাদের বক্তব্য এখানে সেই ব্যক্তিকে আপনারা ধরুন, আপনারা অ্যারেস্ট করুন, আপনারা গ্রেপ্তার করুন, আপনারা সিবিআই দিন, আপনারা ইডি দিন, সব করুন, কিন্তু গরিব মানুষের টাকা আপনারা ফেরত দিন। এটাই আমাদের বক্তব্য। বাবু, আপনার কাছে চলে যাব পরবর্তী প্রশ্নে। রাজ্যের যে যুব সমাজ চরম বেকারত্বের মধ্যে যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে তারা কিন্তু আমাদের রাজ্যে কাজ করতে পারছে না, বিভিন্ন ভিন রাজ্যে চলে যাচ্ছে। এই বেকারত্ব এবং দেশের যে পরিস্থিতি, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যারা বলছে যে বেকারত্ব নিয়ে কথা বলছে, আমি প্রথমে বলবো যে কেন্দ্রীয় সরকার তারা ভারতবর্ষের শাসন ব্যবস্থা তারা দেখছে। আজকের কেন্দ্রীয় সরকার রেল থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে সমস্ত কর্মসংস্থান বন্ধ করে দিয়েছে। এবং সারা ভারতবর্ষের বেকারত্বের হার প্রচুর হারে বেড়েছে। আজকে রেল থেকে শুরু করে, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে, পেট্রোলিয়াম থেকে, জাহাজ থেকে শুরু করে যে জায়গাগুলো কর্মী নিয়োগ হয়, প্রতিটি জায়গার ক্ষেত্রে
আজকের কর্মসংস্থান একদম তলানিতে গিয়েছে ভারতবর্ষের বেকারত্বের হার। সে তুলনায় আমাদের কিন্তু 5% মাত্র বেকারত্বের হার আমাদের আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের লক্ষ্য করতে হবে যে গত 34 বছর ধরে সিপিএম নামক জগদ্দল পাথর তারা পশ্চিমবাংলায় রাজত্ব করেছিলেন। সেই থাকাকালীন তারা 1 কোটি বেকার তৈরি করে গিয়েছিল এবং এই বাংলায় তারা তাদের আমলে কৃষক যারা ছিল, কৃষকরা 55,000 কৃষক আত্মহত্যা করেছিল, 50,000 শিল্প বন্ধ হয়ে গিয়েছিল, 50 লক্ষ কর্মহীন হয়ে গিয়েছিল। সুতরাং সেই জায়গা থেকে ব্যাক করে নতুন সরকার এসে ব্যাক করে আবার একটা জায়গা তৈরি করতে একটু সময় লাগে। তথাপি কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা 1,30,000 সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করেছি। আমাদের সরকার নিয়োগ করেছে। আমাদের সরকার এই যে এসএসসি যেটা হয়েছে এটাও কিন্তু আমাদের সরকার নিয়োগ করেছে। আমাদের সরকার প্রাইমারি 55,000 নিয়োগ করেছে। বিভিন্ন যে তথ্য সংস্কৃতি দপ্তরগুলো আছে সেখানে কিন্তু আমাদের সরকার নিয়োগ করেছে। বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি বেল্টে প্রায় লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আমাদের চাকরি দেওয়া হয়েছে। এগুলো আমাদের সরকার করছে এবং প্রতিনিয়ত চেষ্টা করছে বেকার যারা যুবক আছে তাদেরকে উৎসাহিত করার জন্য। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, আমাদের গ্রামের যারা মহিলারা আছে তাদেরকে আমাদের সরকার যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোর মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য, তাদের বেকারত্ব দূর করার জন্য সেই মহিলাদের কিন্তু আমরা গ্রুপের মাধ্যমে আমরা অর্থ প্রদান করছি আমাদের সরকার। এবং সেই অর্থ প্রদান করে সেখানে আজকের দেখবেন বিভিন্ন গ্রামে মেয়েরা কেউ হাঁস চাষ করছে, কেউ মুরগি প্রতিপালন করছে, কেউ আবার বড় বড় ফার্ম করছে। হ্যাঁ, বিভিন্ন রকমভাবে তারা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ঠিক আছে, এবং এর মধ্যে আমাদের সরকার চেষ্টা করছে যে যারা বেকার ছেলে, যারা চাকরি করতে পারছে না বা চাকরিতে ইন্টারেস্ট নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করেছে। সেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন টাকার জন্য এবং সেই টাকা নিয়ে আপনারা শিল্প করতে পারেন এবং ছোট ছোট যে মাঝারি ক্ষুদ্র শিল্পগুলো আছে সেই শিল্পগুলো করে আপনাদের সেই বেকারত্বের জায়গাটা কিন্তু দূর করছে আমাদের সরকার। কিন্তু বিরোধীরা প্রশ্ন করছে যে আমাদের রাজ্যের অধিকাংশই প্রায় 60% মানুষ কিন্তু পরিযায়ী শ্রমিক, অর্থাৎ ভিন রাজ্যে কাজ করছে। সেটা তাহলে কেন হচ্ছে? শুনুন, কিছু মানুষ আছে তারা বিভিন্ন জায়গায় তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে, কিন্তু আপনারা দেখেছেন লকডাউনের সময় পরিস্থিতিটা কী হয়েছিল। কিন্তু আমাদের সরকার সেই পরিযায়ী শ্রমিকদের জন্য ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রেশনের জায়গা করেছে, তাদের সমস্ত রকম সহযোগিতার ব্যবস্থা করেছে এবং আমাদের সরকার চাইছে যে বাংলায় বিভিন্ন রকম কাজ শিল্প হচ্ছে। যেমন আপনাদেরকে একটা বলে দিই, আমাদের একটা শিল্প আমাদের যেখানে হচ্ছে এখানটায় আইটি সেক্টরে আমাদের ওখানে আমাদের ইনফো আছে, ওরা কিন্তু একটা সম্প্রসারণের কাজ করছে। ওখানে প্রায় 10,000 ছেলেপুলের একটা কাজ হবে। আমাদের দেউচা পচানি এখানে একটা শিল্প হচ্ছে, সেই শিল্পে কিন্তু প্রচুর লোক নিয়োগ হবে। সুতরাং যারা আছে তারা বাংলায় থাকবে। মমতা ব্যানার্জি আমাদের সরকার চেষ্টা করছে যে প্রতিটা মানুষকে বাংলার মধ্যে থেকে বাংলার যাতে শিল্প করে এবং বাংলায় বিভিন্ন রকম পোস্ট ক্রিয়েট করে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই জায়গাটা আমাদের সরকার দেখছে। সরকারের উপর কি সাধারণ মানুষ ভরসা করতে পারে? নিশ্চয়ই ভরসা আছে। আজকের আপনারা দেখুন যে বিজেপি আজকের বড় বড় কথা বলছে, সেই বিজেপি তো বিভিন্ন রাজ্যে তারা উত্তরপ্রদেশে আছে, ত্রিপুরাতে আছে, আজকের মধ্যপ্রদেশে আছে। আপনারা লক্ষ্য করে বলুন তো, এই চাকরির কথাটা একটু আগে আপনি বলেন, আজকের সিপিএম আমলে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এত বড় বড় কথা বলছে, সেই সিপিএম আমলে ত্রিপুরাতে 10,322 জনের চাকরি চলে গিয়েছিল। সেই 10,322 জনের যে চাকরি চলে গিয়েছিল কিসের জন্য? দুর্নীতির জন্য। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের সে এখানে এসে গোলাবাজি করছে। সেই তখন বিজেপিরা তারা কথা দিয়েছিল যে তাদের চাকরি ফেরত দেবে, চাকরিটা তাদের রিকভারি করে দেবে। কিন্তু 2018 সালে বিজেপি ক্ষমতা এলো ত্রিপুরাতে, তাদেরকে একটা চাকরি দিল না। আজকের ভারতবর্ষের প্রতিটা রাজ্য যেখানে যেখানে বিজেপি আছে, কোনো বেকারের হার কোনো জায়গায় 20%, 25%, প্রত্যেকটা জায়গায় বেকারত্বের হার বেড়েছে। আজকের ভারতবর্ষের মসনদে বিজেপি বসে আছে। তারা একটা ছেলেকে একটা চাকরি দিয়েছে। আমার মথুরাপুর 2 নম্বর ব্লকের কথা বলছি, আমার মথুরাপুর 2 নম্বর ব্লকের একটা মানুষকে ধরে দেখা যে কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান প্রকল্প সেটা পেয়েছে বা কেন্দ্রীয় সরকারের দেয়া একটা চাকরি পেয়েছে, একটা প্রমাণ দেখাক আমাদের।
আজকের বড় বড় কথা বলছে কাঁতির মেজো কোকা, শুধু হিন্দু মুসলিম করে যাচ্ছে, হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই আমরা তৃণমূল কংগ্রেস সব সময় চাই যে মা মাটি মানুষের সবাইকে নিয়ে চলতে। আমরা চাই যুব সম্প্রদায় তারা কর্মসংস্থানে আসুক, মহিলারা আছে তারা এগিয়ে আসুক শিক্ষার প্রসারে। আমরা সর্বক্ষেত্রে চাইছি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে বাংলায় বসবাস করব, এটাই আমাদের লক্ষ্য। চলে যাবো আপনার কাছে পরবর্তী প্রশ্নে উদয়বাবু। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হিংসা মৃত্যুর ঘটনা সামনে আসছে। গণতান্ত্রিক রাজ্যে এই ঘটনা শাসক দলের মধ্যেই হচ্ছে, কিন্তু কেন, এই বিষয়ে আপনি কি বলবেন? শুনুন, যে কোনো ইলেকশন, যে কোনো বাংলায় হোক, ভারতবর্ষের ইলেকশন হোক, একটা কিছু কিছু ক্ষেত্রে অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটে, এটা অস্বীকার করার জায়গা নেই। এটা বামফ্রন্ট আমলে হয়েছে, এটা আমরা তৃণমূল কংগ্রেস আছি, ঘটনা ঘটে, বিভিন্ন ঘটনা টুকটাক ঘটে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেছেন যে 2021-এর নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কেন্দ্রীয় বাহিনী বিজেপি চেয়েছিল, সেখানে শীতলকুচিতে আপনাদের মনে আছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে গুলি করে মেরে দিয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে মানুষের মধ্যে ভোট নিয়ে একটা উত্তেজনা আবেগ থাকে, সেখানে নিজেদের মধ্যে কথা কাটাকাটি বা কোনো সমস্যা করতে পারে। কিন্তু বিজেপি যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলো, সেই কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে দাঁড়িয়ে সেখানে সাধারণ মানুষকে গুলি করে মেরে দিল। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী বারবার চেয়েও আমরা কি দেখছি যে যতবার নির্বাচন হচ্ছে গণ্ডগোল হচ্ছে, মারপিট হচ্ছে, অশান্তি হচ্ছে। আপনার বিরোধীদের অভিযোগ, কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে না, কিন্তু বিরোধীরা যে অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি কি যে বারবার কেন্দ্রীয় সরকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে। দফা কি করা হচ্ছে, অন্তত 6 দফা 7 দফা 8 দফা, যেটা ভারতবর্ষের রাজনীতিতে কোনো রাজ্যে 7 দফা 9 দফার নির্বাচন হয় না। তাহলে আমরা এই গণ্ডগোল, এই সমস্যা এড়ানোর জন্য আমাদের এতগুলো দফা করা হচ্ছে, এতগুলো কেন্দ্রীয় বাহিনীর পুলিশ দেওয়া হচ্ছে। তারপরে যদি গণ্ডগোল অশান্তি কিছু হয় সেই দায়ভার কিন্তু কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সরকারের এবং নির্বাচন কমিশনের। কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা বারবার প্রশ্ন করছে, বিভিন্ন নির্বাচন অর্থাৎ বুথ যে কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু তৃণমূল ছাপ্পা দিচ্ছে বা এরকম জোর জবরদস্তি করছে, এই ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে। শুনুন, এই অভিযোগটা আমরা বিরোধীদের কাছ থেকে আসবে এটা তো আমরা ভাবতে পারি না, কারণ বিরোধীদের মেন সাধারণ মানুষ আজকে যারা আছে তারা তো দেখছে প্রত্যেকটা জায়গায়। আজকে যদি রিগিং হতো, ছাপ্পা যদি সব জায়গায় করা যেত, তাহলে তৃণমূল কংগ্রেস 294টা আসনে জিতে যেত। আজকের আমাদের অনেকগুলো আসনে হেরে গিয়েছি আমরা। কি করে হারলাম? যদি ছাপ্পা মারতাম তাহলে 294টা আসনেই জিতে যেতাম আমরা, কিন্তু সেটা নয়। যেটা বিষয় হচ্ছে বিরোধীরা বারবার বলেছে ছাপ্পা হয়, যেখানে স্পর্শকাতর বুথ আছে, অতি স্পর্শকাতর বুথ আছে, যে বুথগুলো আছে সেই স্পর্শকাতর বুথে দেখা যাচ্ছে 5 থেকে 6 জন করে সেনাবাহিনী দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে। অতি স্পর্শকাতর বুথে সেখানে 10 জন দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তাহলে ছাপ্পাটা মারবে কোথায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেটা করা হচ্ছে, কিছু মানুষের কাছে ভুল বোঝানোর বার্তা দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে রিগিং করছে, ওখানে ছাপ্পা করছে। আমার বক্তব্য বিজেপিদেরকে যে আপনারা তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছেন, তাহলে সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হচ্ছে, তা তৃণমূল কংগ্রেস ছাপ্পাটা মারবে কোথা থেকে? যদি ছাপ্পা মারতো তাহলে সেখানকার প্রিসাইডিং অফিসার আছে, পোলিং এজেন্ট আছে, তারাই তো সবাই মিলে সই করে তবে তো আমরা ব্যালট বাক্স পাঠাই। তাহলে সেখানে সই করছে কেন? কেন্দ্রীয় বাহিনী না, সেখানে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত আছে, কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য সরকারের কথা শুনবে না। কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। কেন্দ্রীয় সরকার তো নির্বাচন কমিশনের আন্ডারে, সে নির্বাচন কমিশনের কথা শুনবে। তাহলে নির্বাচন কমিশনের কথা যদি শোনে বা কেন্দ্রীয় সরকারের কথা যদি শোনে, তা সেক্ষেত্রে কেন্দ্রীয় পুলিশ তো কেন্দ্রের কথা শুনবে, সেখানে বিজেপিদের কথা শুনবে। এটা তো বাস্তব কথা। কিন্তু বারে বারে যে পুলিশ প্রশাসন রাজ্য পুলিশের উপর বারবার প্রশ্ন আসছে, তাদের এই যে ভূমিকা, সেই সক্রিয় ভূমিকার উপর প্রশ্ন আসছে। শুনুন, রাজ্য পুলিশের তো নির্বাচনের দায়িত্ব থাকে না। রাজ্য পুলিশকে শুধু তো আমরা যেটা জানি যে সেক্টর অফিসার, সেক্টর করে ভাগ করে দেয় ভোটের সময়, সেই সেক্টরদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তারা থাকে। সুতরাং কেন্দ্রীয় বাহিনী টোটাল নির্বাচনটা পরিচালনা করে, এবং নির্বাচন কমিশন যেটা বিধানসভা ভোটের সময় হয়, সেটা ভারতবর্ষের নির্বাচন কমিশন তিনি নির্বাচন করেন, এবং তার সেই নির্বাচন কমিশনের নেতৃত্বে
আমাদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাদের ভোট করানো হয়। এখানে রাজ্য পুলিশের কোনো ভূমিকা থাকে না। রাজ্য পুলিশের কাছ থেকে গাইড দেওয়া হয় বড়জোর, যে কোথায় কিভাবে কোন জায়গাগুলো কি সমস্যা, সেটা কেন্দ্রীয় যারা আমাদের আরও অফিসার যারা থাকে তারা কিন্তু সেই রিপোর্টগুলো দিয়ে যায়, যে কোনগুলো স্পর্শকাতর কোনগুলো অতি স্পর্শকাতর বুথ আছে, সেই রিপোর্টগুলো নেয়, সেইভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পোস্টিংগুলো করা হয়। সুতরাং এখানে ভয়, জড়তা, ছাপ্পা, রিগিং যেগুলো বলা হয় সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণই ভাওতা গল্প। আপনার কাছে পরবর্তী প্রশ্ন জানতে চাইবো, এই যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস দাবি করছে যে তাদের সেখানে উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়ন হওয়ার সত্ত্বেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সেখানে পানীয় জল, স্বাস্থ্য, হাসপাতাল এই ধরনের যে অসুবিধার মুখে পড়তে হচ্ছে, সেই যে বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? শুনুন, আমাদের রাজ্য সরকার যখন 2011 সালে সিপিএমকে হটিয়ে যে যখন তৃণমূল কংগ্রেসে এলো, সেই তৃণমূল কংগ্রেসে সরকারে আসার পর থেকে আমাদের সরকার কিন্তু প্রতিটা জায়গায় নলকূপের ব্যবস্থা করেছে। প্রতিটা জায়গায়, প্রত্যেকটা আমাদের এমএলএ কোটার টাকা, এমপি কোটার টাকা, আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আমাদের প্রধানদের যে ফান্ড আছে, জেলা পরিষদ ফান্ড, প্রত্যেকটা ফান্ড দিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি প্রতিটা মানুষের অন্তত খুব কাছাকাছি যাতে টিউবওয়েলটা পাওয়া যায় এবং জলটা সংগ্রহ করতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে ফলতা মথুরাপুর যে মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, তার মহৎ উদ্যোগে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের যে ফলতা মথুরাপুর যে আমাদের পানীয় জলের যে লাইনটা আসছে, আর কিছুদিনের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রতিটা বাড়ি বাড়ি আমরা কিন্তু পিন পয়েন্ট করে দেওয়া হয়েছে, যে প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের জলের জন্য পিন পয়েন্ট করা হয়ে গেছে। কিছুদিনের মধ্যে বাড়ি বাড়ি জল চলে যাবে। আমরা জলের ব্যবস্থাটা নিশ্চিতভাবে করছি। কিন্তু অভিযোগগুলো আসছে মূলত কোস্টাল এরিয়াগুলোতে, যে বঙ্গোপসাগর যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু প্রশ্ন উঠছে যে জলের সমস্যা, তারা রাস্তায় বিক্ষোভ করছে মহিলারা। শুনুন, একটা কথা বলি, যেটা বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে লেয়ারের সমস্যা থাকে। এবার টিউবওয়েল আমরা বসানোর পরে লেয়ারের সমস্যা থাকে। সেই লেয়ারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো আমরা দেখলাম এই লেয়ারে জলটা পেয়েছি, আমাদের ইঞ্জিনিয়ার বা যারা আছেন চেক করলো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই জলস্তর তো পুরো নেমে যাচ্ছে না। এখন বর্তমান সমাজে সবাই আমরা জানি, সেক্ষেত্রে জলের সমস্যা হচ্ছে কিছু 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 ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আমাদের পিএইচই ডিপার্টমেন্ট তারা কিন্তু বিভিন্ন এলাকায় জলের ব্যবস্থা করা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে। কিন্তু জনগণ অভিযোগ করছে তারা নাকি বারে বারে পঞ্চায়েত বা বিভিন্ন জায়গায় ব্লক প্রশাসনকে জানিয়েও তাদের কোনো সুরাহা হচ্ছে না, এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসছে। শুনুন, একটা কথা বলি, যেটা বলার কথা আমাদের বিষয়টা হচ্ছে, একটা মনে করুন আমাদের এখানে গিলেরচাট গ্রাম পঞ্চায়েতে আমাদের একটা এস্টিমেট করা হচ্ছে বছরের কি কাজ করা হবে, 5th ফিনান্সে আর 15 ফিনান্সে। সেখানে আমরা 10টা গ্রামের টিউবওয়েল ধরেছি। সেখানে আলোচনা জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম সংসদ মিটিংয়ে থেকে যে নামগুলো উঠে আসে, প্রতিটা এলাকায় গ্রাম সংসদ হয়, গ্রাম সংসদ মিটিং থেকে নাম উঠে আসে, সেখান থেকে আমরা নাম নিয়ে আমাদের পঞ্চায়েত প্রধান যেমন ওখানটা টিউবওয়েলের জন্য করেন, তেমন হচ্ছে পঞ্চায়েত সমিতি তারাও ওরকমভাবে করেন, জেলা পরিষদ তারাও করেন, আমাদের বিধায়কের কোটায় করা হয়, সাংসদের কোটায় করা হয়। এবার সমস্যাটা হচ্ছে, মনে করুন 10টা এই সব গ্রামে দেওয়া হলো, হঠাৎ করে কোনো গ্রামের 1 বছরের জন্য বাজেট করা হয়, এবার হঠাৎ করে কোনো গ্রামে হয়তো টিউবওয়েলটা খারাপ হয়ে গেল, এবার আমার বাজেট ধরা আছে পাশের পাড়ায়, এবার এই পাড়ায় যে খারাপটা হয়ে গেল, এইটা ইমিডিয়েট করতে গেলে আমাদের একটু সরকারি প্রসেস থাকে, সেই প্রসেসটা মেনটেন করতে একটু দেরি হয়, সেইটুকু একটু মেনে নিতে হয়, এটা অন্য কিছু নয়। চলে যাব আপনার কাছে পরবর্তী প্রশ্নে। বিরোধীদের অভিযোগ তৃণমূল প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তৃণমূল কংগ্রেস তারা নাকি রাজনৈতিক স্বার্থ ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? বিরোধীরা এমনই অভিযোগ করছে। দেখুন, তৃণমূল কংগ্রেস সরকার পরিচালিত করছে সেটা ঠিকই, কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের সরকার প্রশাসনের মতন চলে, সরকার তদারকি করে, আমাদের নেতৃত্ব তদারকি করে, কিন্তু প্রশাসনের কাজ করে। আপনারা লক্ষ্য করতে বড় বড় ঘটনা, এই আরজি করের ঘটনা বা এই যে বড় বড় ঘটনাগুলো ঘটছে, এখানে দেখুন আমার রাজ্যের কোনো মন্ত্রী, কোনো আমাদের নেত্রী কেউ কিন্তু কোনো পুলিশকে কোনো মন্তব্য করতে দেয়নি, মানে তারা নিজেরা কোনো মন্তব্য করেনি, আমাদের মুখ্যমন্ত্রী হোক, আমাদের মন্ত্রীরা হোক, আমাদের বিধায়করা হোক, আমরা যারা জনপ্রতিনিধি আমরা কেউ মন্তব্য করিনি। সেখানে সমস্তটা কিন্তু প্রশাসনের উপর ছাড়া ছিল। প্রশাসন টোটালটাই দেখভাল করেছে, বড় বড় আন্দোলন, গণ্ডগোল, অশান্তি যা হয়েছে পুলিশ প্রশাসন তারা দেখে নিয়েছে। আমরা কিন্তু কোনো
বা আমাদের দল থেকে হোক, আমাদের সরকারের পক্ষ থেকে কোনো রকমভাবে কিন্তু তাদেরকে প্রভাবিত করা হয়নি। তারা নিজেদের কাজ নিজেরা করে। আপনারা লক্ষ্য করে দেখবেন আরও যে বিভিন্ন ক্ষেত্রে যে গণ্ডগোলগুলো, একটা এলাকার কোনো অশান্তি হয়েছে, পুলিশের কাজ করে। আমরা কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি, আমরা কিন্তু নাক গলাই না। আমাদের তৃণমূল কংগ্রেসের যদি কেউ, আজকের বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখছেন যে কোনো জায়গায় দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা, সেক্ষেত্রে কিন্তু তাকে তুলে নিয়ে আসছে পুলিশ। লক্ষ্য করেছেন আপনারা? সুতরাং বুঝতেই পারছেন, যদি আমরা প্রশাসন পরিচালিত করতাম, তাহলে তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা যারা আন্দোলন করছে, তাহলে কিন্তু উত্তরপ্রদেশে, ত্রিপুরাতে যেভাবে শিক্ষকদের মারধর করা হয়েছে, আমাদের রাজ্যে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সেইভাবে কিন্তু প্রশাসনকে বলে আমরা মারধর করে তাদেরকে উৎখাত করতে পারতাম। কিন্তু আমাদের সরকারের কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো বিধায়ক কোনো মন্তব্য করেনি, প্রশাসনকে কোনো প্রভাবিতও করেনি। প্রশাসনের কাজ করেছে। আমরা রাজনৈতিকভাবে আমরা আমাদের কথা বলেছি। এই হচ্ছে আমাদের বক্তব্য। চলে যাব উদয়বাবু আপনার কাছে পরবর্তী প্রশ্নে। সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ তুলছে, তৃণমূল কংগ্রেস নাকি শুধুমাত্র ভোট এলেই প্রচার করে এবং প্রতিশ্রুতি দেয়, মাঠে ঘাটে প্রচারে ব্যস্ত। এই অভিযোগ কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? এটা তো শুনে আমাদের হাসি লাগছে, কারণ আপনারা জানেন ভোট পাখি হিসেবে পরিচিত কারা, যাদেরকে বলছে, যারা এটা বলতে চাইছে। আপনারা জানেন ভোট এলে জর্জন খেলে এমএলএ, প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতারা সব ভারতবর্ষে চলে আসে ভোট এলে, কারণ তখন ওরা ভোট পাখি হয়ে যায়। ভোট পাখিরা এসে ভোট প্রার্থনা করে, আর ভোট শেষ ওরা হাওয়া। কিন্তু আপনারা কি দেখছেন যে সারা বছর দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করে সমস্ত রকম প্রকল্প নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে, কখনো দিদির দুধ হয়ে যাচ্ছি আমরা, কখনো দিদির সুরক্ষা কবচ হয়ে যাচ্ছি। প্রতিটা ক্ষেত্রে আমরা দিদিকে বলো প্রোগ্রাম নিয়ে যাচ্ছি। প্রতিটা ক্ষেত্রে মানুষের বাড়িতে বাড়িতে আমরা কিন্তু পৌঁছাই। আমরা প্রতিটা মানুষের বাড়িতে যাই, প্রতিটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখি, পঞ্চায়েতে বসে কাজ করি, পরিষেবা দিই, বিডিও অফিসে বসে পরিষেবা দিই, নিজেদের বাড়িতে বসে আমরা পরিষেবা দিই। সাথে সাথে মানুষ যেখানে যে মুহূর্তে রাত ভিড় যেখানে ডাকে, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা পৌঁছে যাই। আপনারা লক্ষ্য করবেন যে মনে করি একটা এলাকায় কোনো পাড়ায় একটা কোনো গণ্ডগোল হয়েছে, একটা কোনো অশান্তি হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখবেন সেই পরিবারের তারা কার কাছে আসে। তারা দেখবেন আমার পাড়ার ওই তৃণমূল কংগ্রেসের যে ছেলেটা আছে, যে নেতৃত্বটা আছে, তার বাড়িতে চলে আসে। আজকে বাসায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, একটা বাড়ি পুড়ে গিয়েছে, একটা কোনো দুর্ঘটনা ঘটেছে, যেখানে যা কিছু হয়েছে, আপনি প্রমাণ করে দেখান যে বিজেপির নেতারা সেখানে গিয়ে কোনো মানুষের পাশে দাঁড়ায় কিনা। ওরা যায় কেন? ওরা গিয়ে কোথায় তৃণমূল কংগ্রেসের এর জন্য ভুলটা হয়েছে, ভুলটা ধরতে যায় এবং সেই ভুলটা নিয়ে ওরা প্রশ্ন করতে থাকে, কিন্তু প্রকৃত মানুষের পাশে থাকার কথা একবারও বলে না। আজকের 100 দিনের কাজ নিয়ে, আজকের আবাস যোজনার ঘরের টাকা নিয়ে, মিড ডে মিলের টাকা নিয়ে কোনো বিষয় নেই। আজকের এখানে এতগুলো এমপি আছে বিজেপির, প্রায় 10-12টা এমপি আছে। কোনোদিন আপনারা শুনেছেন যে তারা বাংলার কথা নিয়ে, বাংলার মানুষের কথা নিয়ে তারা কোনোদিন কেন্দ্রীয় সরকার কোনো মন্ত্রীর কাছে, কোনো কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছে? তারা চিঠি লিখে কেন 100 দিনের টাকা বন্ধ করার জন্য। শুভেন্দু অধিকারী কি বলে? তিনি বলেন যে আমরা ভাতে মারবো, ভাতে মেরে পাতে মারার কথা বলে। কিভাবে কথা বলে? সে কিভাবে 100 দিনের টাকা বন্ধ করার জন্য সে সুপারিশ করছে। সে আবাস যোজনার টাকা বন্ধ করার জন্য যে মানুষটা স্বপ্ন থাকে সে একটা ঘর বাঁধবে, তার ঘরটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। একটা ঝড় দিলে ঘরটা পড়ে যাবে, হয়তো সে মারাও যেতে পারে, কিন্তু সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। তারা রাজনীতি করার জন্য তারা কি করছে? কেন্দ্রীয় সরকারের কাছে তারা চিঠি লিখছে সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার জন্য। বাংলার মানুষ তাই দেখে নিয়েছে যে কারা প্রচারে থাকে আর কারা প্রচারের বিরুদ্ধে, বাংলার মানুষের বিরুদ্ধে কথা বলে, সেটা বাংলার মানুষ ভালো করে জেনে গিয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের মাঠে ঘাটে প্রতিটা মানুষের পাশে থাকে এবং সেগুলো নিয়ে মানুষের সামনে প্রচারের আড়ে আসে। একইভাবে কিন্তু বারবার অভিযোগ উঠছে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকে কিন্তু রাজ্য সরকার সেটা সরে আসছে আস্তে আস্তে। এর ফলে কি রাজ্যে আর্থিক ক্ষতি হচ্ছে? আপনার কি মতামত? দেখুন, কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রজেক্ট, যেমন ধরুন আয়ুষ্মান ভারত একটা প্রকল্প আছে, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমরা কি দেখছি প্রতিটা বাংলার ঘরে ঘরে স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেক মানুষের আছে। আজকের আয়ুষ্মান যে কার্ড ভারত যেটা করেছে স্বাস্থ্যক্ষেত্রে, আপনারা লক্ষ্য করে দেখুন যে মথুরাপুর 2 নম্বর ব্লক তথা আমাদের জেলায় বা আমাদের রাজ্যে কজন আয়ুষ্মানের
পায় সেই প্রকল্পে। কারণ আয়ুষ্মান পেতে গেলে কি করতে হবে, সেই বাড়িতে কোনো বাইক থাকা যাবে না, মোবাইল থাকা যাবে না, টেলিভিশন টিভি দেখা যাবে না। তাহলে কোন পরিবারটা পাবে? কিন্তু মমতা ব্যানার্জি সরকার প্রতিটা ক্ষেত্রে, স্বাস্থ্যসাথী ক্ষেত্রে একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটা মানুষের আজকে চিকিৎসা পাচ্ছে। ভাবতে হবে এটা আপনাদের। এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রজেক্ট ইচ্ছাকৃতভাবে বাংলাকে পেটে লাথি মারার জন্য, বাংলার মানুষের শুধু বাঙালি বলে তাদেরকে অপমান অপদস্থ করার জন্য, তাদের পেটে লাথি মারার জন্য সমস্ত কেন্দ্রীয় প্রজেক্ট তারা বন্ধ করে দিচ্ছে। এবং আমাদের সরকার যাতে প্রতিটা মানুষের কাছে পরিষেবা না দিতে পারে, প্রতিটা মানুষ পরিষেবা না পায়, তার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত সমস্ত কিছু বঞ্চনা করছে এবং বাংলার মানুষকে বঞ্চনা করে বাংলার বিরুদ্ধে গিয়ে তারা বাংলার সমস্ত প্রকল্পটা বন্ধ করে দিচ্ছে। এবং এর পিছনে আছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের বিজেপির যারা সুকান্ত মজুমদার থেকে শুরু করে, এরাই সমস্ত তদারকি করছে, এরাই বাংলার মানুষের ক্ষতি করছে, এরাই বাংলার মানুষকে বঞ্চিত করছে। তাই সামনের ইলেকশনে আমি বলবো বিজেপিকে আপনারা ভোট একটাও দেবেন না। এই যে বারবার দল বদল হচ্ছে, বিভিন্ন প্রতিনিধি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করছে, আবার বিজেপি থেকে কিছু প্রতিনিধি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? শুনুন, তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে গিয়েছে আপনারা লক্ষ্য করে দেখুন, যে শুভেন্দু অধিকারী, আমরা সবাই টিভির পর্যায়ে তাকে দেখেছি কি ঘুষ নিতে, তার বিরুদ্ধে সিবিআই ইডি সব আছে। কিন্তু আমরা কি দেখলাম, সে তৃণমূল কংগ্রেসে যখন ছিল সে কালো, আর তৃণমূল কংগ্রেস থেকে যখন সে বিজেপিতে গেল তখন সে আলো হয়ে গেছে। এখন উনি তো দাবি করছে যে দলে থেকে উনি কাজ করতে পারেননি, এই দলে প্রচুর দুর্নীতি হয়েছে, সেই কারণে উনি দল বহির্ভূত একটা কাজ করছেন, দল থেকে বেরিয়ে এসেছে। যে 26,000 চাকরির কথা বলা হচ্ছে বা বিভিন্ন রকম বলা হচ্ছে, তৎকালীন যে দুর্নীতির কথা বলছে, তখন মেদিনীপুরে দায়িত্বে কে ছিল? মেদিনীপুরে আমাদের দলের কেউ ঢুকতো না। মেদিনীপুরে দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারী, মির্জাফর, সেই মির্জাফর শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব ছিলেন। তিনি দায়িত্ব ছিলেন মুর্শিদাবাদে, তিনি আমাদের দলের 5-6টা জেলার দায়িত্ব ছিল। তাহলে দুর্নীতিটা কোথায় হয়েছে আমাদের দল পরবর্তীকালে তদন্ত করে দেখবে এবং পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে। উনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, যে উনি বলছেন যে উনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কুকীর্তি নাকি ফাঁস করে দেবেন, তাকে জেলে পাঠাবেন। আপনারা লোক কতটা সত্যি? শুভেন্দু অধিকারীর মনে ভয় আছে, তাই বিজেপি ছেড়ে সে তৃণমূল ছেড়ে সে বিজেপিতে পালিয়েছে। কিন্তু বক্তব্য তো এখানটায় যে আজকের পরপর সিবিআই ইডি দিয়ে আমাদের নেতা, আমাদের সাংসদ, আমাদের সর্বভারতীয় সাংসদ, আমাদের গর্ব, বাংলার গর্ব, তিনি প্রতিবার যখনই তাকে ডাকা হয়েছে তিনি সিবিআই ইডির কাছে হাজিরা দিয়েছে। তিনি মঞ্চে দাঁড়িয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, টেলিভিশনের সামনে, মিডিয়ার সামনে তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে যদি বিন্দুমাত্র কোনো দুর্নীতির যোগ পায় তাহলে আমি নিজে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি মৃত্যুবরণ করব। এর থেকে বড় কথা হয় না। আজকের বারবার কালিমালিপ্ত করার জন্য বাচ্চা শিশু অভিষেক ব্যানার্জির, আমাদের নেতা, তার যে ছেলে মেয়ে, সেই তারা বাড়িতে আছে, সেই তাদের পর্যন্ত ছাড়ছে না সিবিআই ইডি। এই বিজেপির নোংরা চক্রান্তের পিছনে পুরো শুভেন্দু অধিকারী এইটা করাচ্ছে, যে চোর মির্জাফর, বাংলার ক্ষতিকারক, বাংলায় হিন্দু মুসলিমদের মধ্যে অশান্তি পাকানোর, একদম ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। যে ভাষায় কথা বলছে এই মুহূর্তে পুরো বাংলার মানুষ শুনছে, যে হিন্দু মুসলিম করে যে বিভাজনের রাজনীতি করছে, ওকে অ্যারেস্ট করা উচিত। আমরা মনে করি একজন সাধারণ কোনো রাজনৈতিক দল হিসেবে বলে একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে ওকে আমাদের এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ওর মতন মানুষের মন্তব্য চলে না। এই যে দলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দুর্নীতিগ্রস্ত যে জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে দল কি কতটা সক্রিয় ভূমিকা পালন করছে, আপনার কি মনে হয়? আমাদের দলের বিরুদ্ধে যখন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমাদের দল তাকে সাসপেন্ড করেছে, দল তাকে বহিষ্কার করেছে, দল তাকে শোকজ করেছে। প্রতিটা ক্ষেত্রে সে পঞ্চায়েত প্রধান হতে পারে, জেলা পরিষদ হতে পারে, এমএলএ হতে পারে, সে মিনিস্টার হতে পারে। আমাদের দলের দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতি যে করবে, যে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, আমাদের দল, আমাদের নির্দিষ্ট কমিটি আছে, তার জন্য আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি, তারা নির্দিষ্ট বিবেচনা করে তার সেই যে দুর্নীতি করে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেয় দল। কিন্তু বারে বারে তৃণমূল কংগ্রেস থেকে হেভিওয়েট নেতাদের নাম উঠে এসেছিল। এর আগে আমরা দেখেছি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে চক্রান্ত করা হয়েছে, চক্রান্ত করে ফাঁসানোর কথা আমরা শুনেছি।
আজকে দেখুন সিবিআই ইডি আমাদের যে সারদা কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারি, যে কেলেঙ্কারিগুলো হয়েছে, আজকে দেখা যাচ্ছে অনেককে জেলে ভরেছে সিবিআই ইডি, কিন্তু আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারছে না। তার মানে কি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তাহলে ইচ্ছাকৃত তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য, তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করার জন্য, মমতা ব্যানার্জির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, বাংলার মানুষের কাছে তৃণমূলকে খারাপ করার জন্য পরিকল্পনা মাফিক সিবিআই ইডি দিয়ে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, তারা তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করার চেষ্টা করে। তাহলে এই যে বারবার হেভিওয়েট নেতাদের নাম উঠে আসছে, আপনার কি মতামত? এদের কি চক্রান্ত করা হচ্ছে, এটা আপনি মনে করছেন? প্রতি ক্ষেত্রে সিবিআই ইডি যাচ্ছে, আমাদের যারা নেতৃত্ব তারা তো যাচ্ছে, তারা সঙ্গ দিচ্ছে। যদি তাদের মধ্যে কেউ দুর্নীতি করে থাকে, সে আমাদের দল পরিষ্কার তাদেরকে শোকজ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে, দল থেকে বহিষ্কার করে দিচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যদি সে প্রমাণ করে আসতে পারে যে আমি নির্দোষ, তাহলে ঠিক আছে। আর যদি সে প্রমাণ না করতে পারে, তাহলে দল যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। চলে যাব পরবর্তী প্রশ্নতে। রাজ্যে বড় শিল্প আসছে না, নতুন চাকরি তৈরি হচ্ছে না, সরকারি কি উদ্যোগ, মানে কিভাবে নিচ্ছে? দেখুন, শিল্প এই মুহূর্তে আমি একটু আগে বলেই গিয়েছি যে ডেউটা পচানিতে জেডব্লিউএস যে প্রকল্প চলছে, হ্যাঁ, তারপরে আমাদের আইটি পার্ক যেগুলো আমাদের ইনফোসিস, হ্যাঁ, উইপ্রো, হ্যাঁ, যে সংস্থাগুলো আছে, তারা কিন্তু তাদের কিন্তু বিভিন্ন জায়গায়, আমরা প্রায় এখনো পর্যন্ত 1886 একর জায়গা কিন্তু আমরা ইতিমধ্যে বিভিন্ন আমাদের শিল্প যে মেলাগুলো করা হয়, শিল্প মেলার মধ্যে মাধ্যমে বিভিন্ন আমরা যারা শিল্পপতি বা যারা ইন্ডাস্ট্রিয়াল আছে, তাদের কিন্তু জায়গা দেওয়া হচ্ছে এবং তারা নির্দিষ্টভাবে তারা শিল্প করার জন্য লক্ষ্য করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, তিনিও কিন্তু রাজ্যে বিনিয়োগ করার জন্য তিনিও কিন্তু নির্দিষ্টভাবে তৈরি করছে সেই পরিবেশ। সুতরাং শিল্পের পরিবেশ তৈরি হচ্ছে এবং শিল্পের মাধ্যমে যেমন কাজ হবে, তেমন বেকারত্বের জ্বালাও মিটবে। চলে যাব পরবর্তী প্রশ্নতে। দুয়ারে সরকার প্রকল্পে বাস্তব রূপ নিয়ে বারবার প্রশ্নের মুখে উঠছে, এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন? দেখুন, আজকের আপনারা সারা ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর বুকে এমন একটা সরকার এই পশ্চিমবাংলায় আছে, যে সরকারের নেত্রীর নামটা হচ্ছে মমতা ব্যানার্জি, অর্থাৎ প্রত্যেকটা মায়ের যে মমতা, সেই মা রূপী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি প্রতিনিয়ত অনুভব করেছেন যে একটা বার্ধক্য ভাতা, একটা কন্যাশ্রী, একটা রূপশ্রী, একটা বিদ্যুতের বিল জমা, বিভিন্ন যে সরকারি প্রজেক্টগুলো আছে, মানুষের হয়তো অফিসে যেতে কষ্ট হয়, বিডিও অফিস সেখান থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার হতে পারে, আমাদের বিভিন্ন ডিএম অফিসে যেতে হবে হয়তো 50 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে আমাদের সরকার যুগান্তকারী একটা পরিবর্তন নিয়ে এসেছে, যে মানুষের দুয়ারে সরকার। সেই দুয়ারে সরকারটা একটা অঞ্চলের নির্দিষ্ট জায়গায় 2-3টে ক্যাম্প করে আমরা করছি, সেখানে নির্দিষ্টভাবে মানুষের কাছে মানুষ সেখানে উপস্থিত হচ্ছে, দুপা হেঁটে মানুষের যে সমস্যা, সেই সমস্যা ফর্ম ফিল আপ করে নির্দিষ্টভাবে যারা জমা দিচ্ছে তাদের কাজকর্ম করা হচ্ছে। এটা বিরোধীদের হয়তো ভালো লাগছে না, কারণ বিরোধীরা মনে করছে তৃণমূল সরকার এমন একটা তৈরি করলো, রেশন পর্যন্ত বাড়ি পৌঁছে দিচ্ছে। যে রাশনের খাদ্য সামগ্রী, বিনা পয়সায় খাদ্যসাথীর যে চাল মমতা ব্যানার্জি শুরু করেছে, আজকের পাকিস্তানে 350 টাকা কেজি চাল, আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চালের দাম অতিরিক্ত, সেখানে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ তারা সম্পূর্ণ বিনা পয়সায় খাদ্যসাথীর চাল, তাও আবার কি বয়ে নিয়ে আসতে হবে না, আপনার বাড়ির পাশে গিয়ে দুয়ারে রেশন করে দিয়েছে। দুয়ারে সরকার শুধু নয়, দুয়ারে রেশন করে দিয়েছে। সুতরাং দুয়ারে রেশনের মাধ্যমে প্রতিটা মানুষ উপকৃত হচ্ছে এবং বিরোধীরা যারা আছে তাদের দেখে আমাদের খুব হাসি পাচ্ছে, কারণ দুয়ারে সরকারে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারছে না, কোনো সেই পাশে কোনো দোকানে গিয়ে বসে, একটা দোকানের গোপন জায়গায় গিয়ে বসে চুপি করে ফর্মটা ফিল আপ করছে, করে তার স্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা নিয়ে গিয়ে জমা দিচ্ছে, হ্যাঁ, তার বাড়ির লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে। এদের লজ্জা থাকা উচিত। এরা আবার অভিযোগ তোলে যে দুয়ারে সরকার কোনো ব্যাপার নয়। বিরোধীরা আরো অভিযোগ করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিম ভোটকে হাতিয়ার করে এগোচ্ছে রাজনীতির মঞ্চে, কি বলবেন? শুনুন, তৃণমূল কংগ্রেসের দলটা সম্পর্কে আপনাদের জানতে হবে। যারা বাংলার মানুষ, যারা আমার কথা শুনছেন, আপনারাও যারা আছেন, আপনারা শুনুন, আর তৃণমূল কংগ্রেসের নামটা কি? তৃণমূল কংগ্রেস হচ্ছে টি থেকে টেম্পেল, মন্দির, এম থেকে মসজিদ, আর সি থেকে চার্চ, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়কে নিয়ে
সমস্ত সম্প্রদায়ের ঊর্ধ্বে গিয়ে তৃণমূল কংগ্রেস দল, সেই তৃণমূল কংগ্রেসের দলের একটাই নীতি, মা মাটি মানুষ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, এটাই আমাদের বক্তব্য। তাই হিন্দু মুসলিম নয়, আমরা দীর্ঘ 34 বছরের জমানায় দেখেছি যে মুসলিম সম্প্রদায় অনেকটা পিছিয়ে ছিল। তারা শিক্ষা দীক্ষা থেকে শুরু করে বা তাদের যেগুলো আমাদের যেগুলো আমাদের মাদ্রাসা যেগুলো আছে সেগুলো অনেকটা পিছিয়ে ছিল, অনুন্নয়ন ছিল। সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার এসে কী করেছে, সেই মাদ্রাসাগুলো অনুমোদন করে দিয়েছে, কিছু মাদ্রাসা অনুমোদন করে দিয়েছে, কিছু বেকার ছেলে চাকরি পেয়েছে, কিছু যেগুলো দুস্থ এলাকা সেই এলাকাগুলোকে সাহায্য, ঐক্যশ্রী প্রকল্প মুসলিম ভাই বোনেদের জন্য করেছে, তারা কিছু সেখান থেকে বৃত্তি পাচ্ছে। সুতরাং এরকম বিভিন্নভাবে মুসলিম সম্প্রদায়কে যাতে তারা আলোর দিকে চলে আসে আস্তে আস্তে সেই জায়গাটা তৈরি করেছে। এটা যারা সাম্প্রদায়িক লোক, যারা হিন্দু মুসলিম বিভাজন করে, যে দলটার নাম হচ্ছে বিজেপি, সেই দলের কিছু নেতা বাদে বাংলার সমস্ত হিন্দু মুসলিম মানুষ সবাই এক আছে, সবাই একজোট আছে। 2-4 জন মানুষ যারা এই বাজার গরম করছে যে তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে দেখে, তৃণমূল হিন্দুদের দেখে না। আমি এখানে একটা কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের যেমন বিভিন্ন রকম মাদ্রাসা উন্নয়ন করেছে, যেমন আমাদের যেটা আমাদের আছে পীর সাহেবদের ফুরপুরা শরীফ যেটা আছে সেখানে যেমন উন্নয়ন করেছে, তেমন কিন্তু আমাদের মমতা ব্যানার্জি সরকার কালীঘাটে স্কাই ওয়াশ করেছে, গেট করেছে, গঙ্গাসাগরকে ঢেলে সাজিয়েছে, তারাপীঠকে সাজিয়েছে, দীঘাতে জগন্নাথ মন্দির করেছে। তাহলে তৃণমূল কংগ্রেস মুসলিমদের শুধুকে দেখে, তৃণমূল কংগ্রেস সমস্ত সম্প্রদায়কে দেখে। এমন একটা ব্যক্তি আমাদের মুখ্যমন্ত্রী, বলতে আমাদের এত ভালো লাগে যে সত্যি গর্ব, আমরা এই বাংলায় জন্মগ্রহণ করেছি এবং এই বাংলায় জননীর মতন মা মুখ্যমন্ত্রী অভিভাবক পেয়েছি আমরা। সত্যি সেটা বলতে আমাদের খুব ভালো লাগে যে এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি ঈদের সময় মুসলিম ভাইদের সঙ্গে গিয়ে নামাজেও যায়, আবার হিন্দু পুজোয় দুর্গা পুজোয় গিয়ে ফিতে কাটে, দুর্গা পুজোয় চক্ষুদান করে, আবার চার্চে যায়, আবার তিনি শিখ ধর্মগুরুদের কাছে যে মন্দিরে সেখানে যায়। অর্থাৎ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি বাংলাকে আগামী দিন ভারতবর্ষের পথ দেখাবে। কারণ আমাদের বলে গিয়েছে জনৈক ব্যক্তি যে আজকের বাংলা যেটা ভাবে সেটা আগামী দিন ভারতবর্ষ ভাবে। তাই আজকের এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানো পথ আজকে সারা ভারতবর্ষ ভাবছে। একদমই ধন্যবাদ আপনাকে উদয়বাবু। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি ভাবছেন? আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে যদি আপনারা জয়লাভ করেন, ঠিক কি পরিকল্পনা, মানে কি এজেন্ডা আছে আপনাদেরকে, কিভাবে এগোবেন? শুনুন, এটা তো নির্দিষ্টভাবে এইভাবে বলা যায় না। আমাদের ম্যানিফেস্টো হয়, প্রত্যেকটা ভোটের সময় একটা ইশতেহার প্রকাশ হয়। আমাদের দলীয় কেন্দ্রীয় আমাদের যারা নেতৃত্ব আছে তারা নির্দিষ্টভাবে ম্যানিফেস্টো তৈরি করবে। আগামী দিন বাংলার মানুষের জন্য কি কি কাজ করবে, বাংলার মানুষের মায়েদের জন্য কি কাজ করবে, যারা বেকার যুবকরা আছে তাদের জন্য কি দিশা দেখাবে প্রতিটা ক্ষেত্রে। সেই ম্যানিফেস্টো কিন্তু বা আগামী দিন ভারতবর্ষের রাজনীতিতে আমাদের স্ট্যান্ড কি থাকবে, সমস্ত বিষয়টা কিন্তু আমাদের ম্যানিফেস্টো প্রচার হয়। সেই 26-এর আগে ম্যানিফেস্টোতে আমাদের নির্দিষ্টভাবে ওটা দেওয়া থাকবে। চলে যাব আপনার কাছে পরবর্তী প্রশ্ন উদয়বাবু। বিরোধীরা কিন্তু আরেকটা প্রশ্ন, আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে যাব। বিরোধীরা বারবার কিন্তু অভিযোগ করছে এই যে সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে যে ঘটনাটা ঘটলো, সেখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গা হলো, সেখানে কি বিরোধীরা বারবার কিন্তু প্রশ্ন তুলছে এখানে একটা উস্কানিমূলক চিন্তাভাবনা আছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এটা কতটা সত্যি আর কতটা আপনি যুক্তিযুক্ত বলে মনে করেন? শুনুন, একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে। কোনো সরকার কোনোদিন চাইবে না যে তার আমলে কোনো গণ্ডগোল হোক, অশান্তি হোক, উস্কানিমূলক কোনো বক্তব্য হোক, এটা কোনোদিন চাইবে না। সুতরাং যাদের চার বক্তব্য, কিছু উগ্র মৌলবাদী আছে, কিছু উগ্র হিন্দুত্ববাদী আছে, যারা এই বাংলা তথা ভারতবর্ষকে উস্কানি দিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, যারা অশান্তি বাতাবরণ তৈরি করতে চাইছে, সেই তাদের মতন কিছু মানুষ আছে যারা বাংলাটাকে তছনছ করতে চাইছে, বাংলাটাকে আগুন ধরাতে চাইছে, সেই তারাই এইসব ঘটনা ঘটাচ্ছে। এটা কোনো শুভ বুদ্ধি সম্পন্ন হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তাদের কোনো কাজ নয়। এটা উগ্র হিন্দুত্ববাদী, উগ্র মৌলত্ববাদী যারা মানুষ আছে তাদের এই কাজ। ধন্যবাদ আপনাকে। চলে যাব আরও একটা পরবর্তী প্রশ্নে। সরকারি স্কুলগুলির মান নিয়ে বহু অভিভাবক উদ্বিগ্ন। সরকারি স্কুলের মান দিনে দিনে কমে যাচ্ছে, শিক্ষার মান
তার গ্রাফ নিচের দিকে আসছে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা বলি, আমাদের সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে। আজকের বামফ্রন্ট আমলে 34 বছরে, তার আগে কংগ্রেস আমল ছিল, আপনারা লক্ষ্য করে দেখুন যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলো বর্তমানে কি পজিশনে দাঁড়িয়ে আছে। ছোট ছোট টালির ঘর ছিল, আমাদের এই কম্পারেটিভ বাড়ি ভাড়া স্কুল আছে, টালির ছাদ টালি দেওয়া ছিল, বর্তমানে সেখানে তিনটে বিল্ডিং দাঁড়িয়ে আছে। রায়দিঘি স্কুল, আমাদের বিভিন্ন জেলার যে স্কুলগুলো, প্রতিটা স্কুলের মান উন্নয়ন প্রচণ্ড ভালো হয়েছে এবং ছাত্রছাত্রীদের পরিবেশও ভালো তৈরি হয়েছে। আজকে সবথেকে বলতে অবাক লাগে, আজকের মহিলাদের উপস্থিতি প্রচণ্ড স্কুলগুলোতে ভালো এবং প্রচণ্ডভাবে তারা পড়াশোনা করছে, আমাদের ছেলেরাও করছে। কিন্তু মহিলাদের উপস্থিতি মানে এটাই প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখেই আমাদের নারী সমাজ আরও উদ্দিকে, আরও এগিয়ে চলেছে। সুতরাং এটাও আমরা দেখছি এবং স্কুলের জন্য আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে কন্যাশ্রী দেওয়া হচ্ছে, ঐক্যশ্রী দেওয়া হচ্ছে, আচ্ছা তারপরে রূপশ্রী দেওয়া হচ্ছে, ওর পরেও সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে, মোবাইল কেনার জন্য অনলাইনে ক্লাস করার জন্য তাদের 10,000 টাকা করে তাদের সাইকেল দেওয়া হচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হচ্ছে, হ্যাঁ সেখান থেকে 25,000 টাকা করে তারা পাচ্ছে। বিভিন্ন রকমভাবে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করে। আমরা তো বিভিন্ন রকম চেষ্টা করছি স্কুলের মান উন্নয়ন ভালো থাক এবং আগামী দিন আরও স্কুলটা ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। এরপর আমি জানতে চাইবো আপনার কাছে, আপনি নিজে একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষের জন্য আগামী বিধানসভা ভোটে কি কি পরিকল্পনা করতে চাইবেন, মানে কি কি করলে মানুষ সুবিধা পাবে আর কি, আপনি এটা কি মনে করছেন? শুনুন, আমাদের দল থেকে যেটা নির্দেশ দেবে, যেভাবে বলবে সেইভাবে আমরা প্রচার অভিযান করব। কারণ আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি, আমার নেতাও ব্যক্তিগত বলতে পারি, আমার নেত্রী মমতা ব্যানার্জি আছেন। আমাদের দল থেকে যে নির্দেশ আসবে, যেভাবে পরিকল্পনা দেবে, আমরা সেই পরিকল্পনা মাফিক নির্দিষ্টভাবে আমরা প্রচারে নামবো এবং মানুষের কথা শুনবো, মানুষের যেটা চাহিদা সেগুলো আমরা বলবো। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আপনার কাছে, আমার শেষ প্রশ্ন এটা, আগামী বিধানসভা নির্বাচনে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে, মানে কেন পাশে থাকবে, কি মনে করছেন? কতটা নিরাপত্তা দেবে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এটাই প্রমাণ করে। আপনারা লক্ষ্য করে দেখছেন যে বারবার তৃণমূল কংগ্রেস সরকারকে অপদস্থ করার জন্য সে সন্দেশকালীর ঘটনা, আপনারা দেখলেন সাজানো ঘটনা, আপনারা দেখলেন আর্যিকরের ঘটনা, সমস্তটাই তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে বলেছে, সিবিআই পরবর্তীকালে তদন্ত করে দেখা গেল সেই একই রেজাল্ট। সুতরাং তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত মানুষের পাশে থেকেছে, মানুষের সাহায্য করেছে। কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু, তাদেরকে সাহায্য করা থেকে শুরু করে, বিনা পয়সায় চাল থেকে শুরু করে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, বর্তমান আবাস যোজনার ঘরের টাকা এই দ্বিতীয় কিস্তি মারা হচ্ছে। সুতরাং কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে আমাদের সঙ্গে, কেন্দ্রীয় সরকার ঘরের টাকা দেয়নি, কিন্তু 100 দিনের ঘরের টাকা কিন্তু আমাদের রাজ্য সরকার 12 লক্ষ মানুষের ঘরের টাকা দিয়েছে এবং সঙ্গে সঙ্গে 100 দিনের কাজের টাকা, যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করেছিল তাদের 100 দিনের টাকা আটকে দিয়েছে। আমাদের সরকার এসে 100 দিনের টাকাও তাদের দিয়েছে। সুতরাং প্রতিটা ক্ষেত্রে আমরা যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন প্রমাণ করে যে আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেস আবারও সরকারে আসব এবং মানুষ আমাদের সঙ্গে আছে। কারণ আমাদের একটাই বক্তব্য যে আমরা তৃণমূল কংগ্রেস, আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে নিয়ে চলালো, আমরা মানুষের পাশে 24 ঘন্টা থাকি, মানুষের সাথে থাকি। আর সাথে সাথে একটা বলা কথা একটু বলি, আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি।
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘিগামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীততাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার, ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে। মমতা অর্থাৎ প্রত্যেকটা মায়ের যে মমতা, সেই মা রূপী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি প্রতিনিয়ত অনুভব করেছেন যে একটা বার্ধক্য ভাতা, একটা কন্যাশ্রী, একটা রূপশ্রী, একটা বিদ্যুতের বিল জমা, বিভিন্ন যে সরকারি প্রজেক্টগুলো আছে, মানুষের হয়তো অফিসে যেতে কষ্ট হয়। বিডিও অফিস সেখান থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার হতে পারে। আমাদের বিভিন্ন ডিএম অফিসে যেতে হবে হয়তো 50 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে আমাদের সরকার যুগান্তকারী একটা পরিবর্তন নিয়ে এসেছে, যে মানুষের দুয়ারে সরকার। সেই দুয়ারে সরকারের একটা অঞ্চলের নির্দিষ্ট জায়গায় 2-3টে ক্যাম্প করে আমরা করছি। সেখানে নির্দিষ্টভাবে মানুষের কাছে মানুষ সেখানে উপস্থিত হচ্ছে, 2 পা হেঁটে মানুষের যে সমস্যা, সেই সমস্যা ফর্ম ফিল আপ করে নির্দিষ্টভাবে যারা জমা দিচ্ছে তাদের কাজকর্ম করা হচ্ছে। এটা বিরোধীদের হয়তো ভালো লাগছে না, কারণ বিরোধীরা মনে করছে তৃণমূল সরকার এমন একটা তৈরি করলো, রেশন পর্যন্ত বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। যে রাশনের খাদ্য সামগ্রী, বিনা পয়সায় খাদ্যসাথীর যে চাল মমতা ব্যানার্জি শুরু করেছে, আজকের পাকিস্তানে 350 টাকা কেজি চাল, আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চালের দাম অতিরিক্ত, সেখানে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ তারা বিনা পয়সায়, সম্পূর্ণ বিনা পয়সায় খাদ্যসাথীর চাল, তাও আবার কি বয়ে নিয়ে আসতে হবে না, আপনার বাড়ির পাশে গিয়ে দুয়ারে রেশন করে দিয়েছে। দুয়ারে সরকার শুধু নয়, দুয়ারে রেশন করে দিয়েছে। সুতরাং দুয়ারে রেশনের মাধ্যমে প্রতিটা মানুষ উপকৃত হচ্ছে, এবং বিরোধীরা যারা আছে তাদের দেখে আমাদের খুব হাসি পাচ্ছে, কারণ দুয়ারে সরকারে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারছে না। কোনো সেই পাশে কোনো দোকানে গিয়ে বসে, একটা দোকানের গোপন জায়গায় গিয়ে বসে চুপি চুপি করে ফর্মটা ফিল আপ করছে, করে তার স্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা নিয়ে গিয়ে জমা দিচ্ছে। হ্যাঁ, তার বাড়ির লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে। এদের লজ্জা থাকা উচিত। এরা আবার অভিযোগ তোলে যে দুয়ারে সরকার কোনো ব্যাপার নয়। বিরোধীরা আরো অভিযোগ করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিম ভোটকে হাতিয়ার করে এগোচ্ছে রাজনীতির মঞ্চে, কি বলবেন? শুনুন, তৃণমূল কংগ্রেসের দলটা সম্পর্কে আপনাদের জানতে হবে। যারা বাংলার মানুষ, যারা আমার কথা শুনছেন, আপনারাও যারা আছেন, আপনারা শুনুন না, তৃণমূল কংগ্রেসের নামটা কি? তৃণমূল কংগ্রেস হচ্ছে টি থেকে টেম্পেল, মন্দির, এম থেকে মসজিদ, আর সি থেকে চার্চ, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়কে নিয়ে, সমস্ত সম্প্রদায়ের ঊর্ধ্বে গিয়ে তৃণমূল কংগ্রেস দল। সেই তৃণমূল কংগ্রেসের দলের একটাই নীতি, মা মাটি মানুষ, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, এটাই আমাদের বক্তব্য। তাই হিন্দু মুসলিম নয়। আমরা দীর্ঘ 34 বছরের জমানায় দেখেছি যে মুসলিম সম্প্রদায় অনেকটা পিছিয়ে ছিল। তারা শিক্ষা দীক্ষা থেকে শুরু করে, বা তাদের যেগুলো আমাদের মাদ্রাসা যেগুলো আছে, সেগুলো অনেকটা পিছিয়ে ছিল, অনুন্নয়ন ছিল। সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার এসে কী করেছে, সেই মাদ্রাসাগুলো অনুমোদন করে দিয়েছে। কিছু মাদ্রাসা অনুমোদন করে দিয়েছে, কিছু বেকার ছেলে চাকরি পেয়েছে, কিছু যেগুলো দুস্থ এলাকা, সেই এলাকাগুলোকে সাহায্য, ঐক্যশ্রী প্রকল্প মুসলিম ভাই বোনেদের জন্য করেছে, তারা কিছু সেখান থেকে বৃত্তি পাচ্ছে। সুতরাং এরকম বিভিন্নভাবে মুসলিম সম্প্রদায়কে যাতে তারা আলোর দিকে চলে আসে আস্তে আস্তে, সেই জায়গাটা তৈরি করেছে। এটা যারা সাম্প্রদায়িক লোক, যারা হিন্দু মুসলিম বিভাজন করে, যে দলটার নাম হচ্ছে বিজেপি, সেই দলের কিছু নেতা বাদে বাংলার সমস্ত হিন্দু মুসলিম মানুষ সবাই এক আছে, সবাই একজোট আছে। 2-4 জন মানুষ যারা এই
বাজার গরম করছে যে তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে দেখে, তৃণমূল হিন্দুদের দেখে না। আমি এখানে একটা কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের যেমন বিভিন্ন রকম হাই মাদ্রাসা উন্নয়ন করেছে, যেমন আমাদের যেটা আমাদের ইয়ে আছে পীর সাহেবদের ফুরফুরা শরীফ যেটা আছে সেখানে যেমন উন্নয়ন করেছে, তেমন কিন্তু আমাদের মমতা ব্যানার্জি সরকার কালীঘাটে স্কাই ওয়াশ করেছে, গেট করেছে, গঙ্গাসাগরকে ঢেলে সাজিয়েছে, তারাপীঠকে সাজিয়েছে, দীঘাতে জগন্নাথ মন্দির করেছে। তাহলে তৃণমূল কংগ্রেস মুসলিমদের শুধুকে দেখে? তৃণমূল কংগ্রেস সমস্ত সম্প্রদায়কে দেখে। এমন একটা ব্যক্তি আমাদের মুখ্যমন্ত্রী, বলতে আমাদের এত ভালো লাগে যে সত্যি গর্ব, আমরা এই বাংলায় জন্মগ্রহণ করেছি এবং এই বাংলায় জননীর মতন মা মুখ্যমন্ত্রী অভিভাবক পেয়েছি আমরা। সত্যি সেটা বলতে আমাদের খুব ভালো লাগে যে এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি ঈদের সময় মুসলিম ভাইদের সঙ্গে গিয়ে নামাজেও যায়, আবার হিন্দু পুজোয় দুর্গা পুজোয় গিয়ে ফিতে কাটে, দুর্গা পুজোয় চক্ষুদান করে, আবার চার্চে যায়, আবার তিনি শিখ ধর্মগুরুদের কাছে যে মন্দিরে সেখানে যায়। অর্থাৎ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি বাংলাকে আগামী দিন ভারতবর্ষের পথ দেখাবে। কারণ আমাদের বলে গিয়েছে জনৈক ব্যক্তি যে আজকের বাংলা যেটা ভাবে সেটা আগামী দিন ভারতবর্ষ ভাবে। তাই আজকের এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানো পথ আজকে সারা ভারতবর্ষ ভাবছে। একদমই ধন্যবাদ আপনাকে উদয়বাবু। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি ভাবছেন? আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে যদি আপনারা জয়লাভ করেন, ঠিক কি পরিকল্পনা, মানে কি এজেন্ডা আছে আপনাদেরকে, কিভাবে এগোবেন? শুনুন, এটা তো নির্দিষ্টভাবে এইভাবে বলা যায় না। আমাদের ম্যানিফেস্টো হয়, প্রত্যেকটা ভোটের সময় একটা ইস্তেহার প্রকাশ হয়। আমাদের দলীয় কেন্দ্রীয় আমাদের যারা নেতৃত্ব আছে তারা নির্দিষ্টভাবে ম্যানিফেস্টো তৈরি করবে। আগামী দিন বাংলার মানুষের জন্য কি কি কাজ করবে, বাংলার মানুষের মায়েদের জন্য কি কাজ করবে, যারা বেকার যুবকরা আছে তাদের জন্য কি দিশা দেখাবে প্রতিটা ক্ষেত্রে, সেই ম্যানিফেস্টো কিন্তু বা আগামী দিন ভারতবর্ষের রাজনীতিতে আমাদের স্ট্যান্ড কী থাকবে সমস্ত বিষয়টা কিন্তু আমাদের ম্যানিফেস্টো প্রচার হয়। সেই 26-এর আগে ম্যানিফেস্টোতে আমাদের নির্দিষ্টভাবে ওটা দেওয়া থাকবে। চলে যাব আপনার কাছে পরবর্তী প্রশ্ন উদয়বাবু। বিরোধীরা কিন্তু আরেকটা প্রশ্ন, আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে যাব। বিরোধীরা বারবার কিন্তু অভিযোগ করছে এই যে সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে যে ঘটনাটা ঘটলো, সেখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গা হলো, সেখানে কি বিরোধীরা বারবার কিন্তু প্রশ্ন তুলছে এখানে একটা উস্কানিমূলক চিন্তাভাবনা আছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এটা কতটা সত্যি আর কতটা আপনি যুক্তিযুক্ত বলে মনে করেন? শুনুন, একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে। কোনো সরকার কোনোদিন চাইবে না যে তার আমলে কোনো গণ্ডগোল হোক, অশান্তি হোক, উস্কানিমূলক কোনো বক্তব্য হোক, এটা কোনোদিন চাইবে না। সুতরাং যাদের চার বক্তব্য, কিছু উগ্র মৌলবাদী আছে, কিছু উগ্র হিন্দুত্ববাদী আছে, যারা এই বাংলা তথা ভারতবর্ষকে উস্কানি দিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, যারা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে, সেই তাদের মতন কিছু মানুষ আছে যারা বাংলাটাকে তছনছ করতে চাইছে, বাংলাটাকে আগুন ধরাতে চাইছে, সেই তারাই এইসব ঘটনা ঘটাচ্ছে। এটা কোনো শুভ বুদ্ধিসম্পন্ন হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তাদের কোনো কাজ নয়। এটা উগ্র হিন্দুত্ববাদী, উগ্র মৌলত্ববাদী যারা মানুষ আছে তাদের এই কাজ। ধন্যবাদ আপনাকে। চলে যাব আরও একটা পরবর্তী প্রশ্নে। সরকারি স্কুলগুলির মান নিয়ে বহু অভিভাবক উদ্বিগ্ন। সরকারি স্কুলের মান দিনে দিনে কমে যাচ্ছে, শিক্ষার মান তার গ্রাফ নিচের দিকে আসছে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা বলি, আমাদের সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে। আজকের বামফ্রন্ট আমলে 34 বছরে, তার আগে কংগ্রেস আমল ছিল, আপনারা লক্ষ্য করে দেখুন যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলো বর্তমানে কি পজিশানে দাঁড়িয়ে আছে। ছোট ছোট টালির ঘর ছিল, আমাদের এই কম্পারেটিভ বাড়ি মা স্কুল আছে, টালি দেওয়া ছিল, বর্তমানে সেখানে তিনটে বিল্ডিং দাঁড়িয়ে আছে। রায়দিঘি স্কুল, আমাদের বিভিন্ন জেলার যে স্কুলগুলো, প্রতিটা স্কুলের মান উন্নয়ন প্রচণ্ড ভালো হয়েছে এবং ছাত্রছাত্রীদের পরিবেশও ভালো তৈরি হয়েছে। আজকে সবথেকে বলতে অবাক লাগে, আজকের মহিলাদের উপস্থিতি প্রচণ্ড ভালো, প্রচণ্ড স্কুলগুলোতে ভালো এবং প্রচণ্ডভাবে তারা পড়াশোনা করছে, আমাদের ছেলেরাও করছে। কিন্তু মহিলাদের উপস্থিতি মানে এটাই প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখেই আমাদের নারী সমাজ আরও আরও এগিয়ে চলেছে। সুতরাং এটাও আমরা দেখছি এবং স্কুলের জন্য আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে কন্যাশ্রী দেওয়া হচ্ছে, ঐক্যশ্রী দেওয়া হচ্ছে, আচ্ছা তারপরে রূপশ্রী দেওয়া হচ্ছে, ওর পরেও সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে, মোবাইল কেনার জন্যে অনলাইনে ক্লাস করার জন্য তাদের 10,000 টাকা করে তাদের সাইকেল দেওয়া হচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হচ্ছে।
হ্যাঁ, সেখান থেকে 25,000 টাকা করে তারা পাচ্ছে। বিভিন্ন রকমভাবে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করে। আমরা তো বিভিন্ন রকম চেষ্টা করছি স্কুলের মান উন্নয়ন ভালো থাক এবং আগামী দিন আরও স্কুলটা ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। এরপর আমি জানতে চাইবো আপনার কাছে, আপনি নিজে একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের জন্য আগামী বিধানসভা ভোটে কি কি পরিকল্পনা করতে চাইবেন, মানে কি কি করলে মানুষ সুবিধা পাবে আর কি, আপনি এটা কি মনে করছেন? শুনুন, আমাদের দল থেকে যেটা নির্দেশ দেবে, যেভাবে বলবে সেইভাবে আমরা প্রচার অভিযান করব। কারণ আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি, আমার নেতাও ব্যক্তিগত বলতে পারি, আমার নেত্রী মমতা ব্যানার্জি আছেন। আমাদের দল থেকে যে নির্দেশ আসবে, যেভাবে পরিকল্পনা দেবে, আমরা সেই পরিকল্পনা মাফিক নির্দিষ্টভাবে আমরা প্রচারে নামবো এবং মানুষের কথা শুনবো, মানুষের যেটা চাহিদা সেগুলো আমরা বলবো। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আপনার কাছে, আমার শেষ প্রশ্ন এটা, আগামী বিধানসভা নির্বাচনে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে, মানে কেন পাশে থাকবে, কি মনে করছেন? মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এটাই প্রমাণ করে। আপনারা লক্ষ্য করে দেখছেন যে বারবার তৃণমূল কংগ্রেস সরকারকে অপদস্থ করার জন্য, সে সন্দেশখালীর ঘটনা আপনারা দেখলেন, সাজানো ঘটনা আপনারা দেখলেন, আর্চিকরের ঘটনা, সমস্তটাই তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে বলেছে, সিবিআই পরবর্তীকালে তদন্ত করে দেখা গেল সেই একই রেজাল্ট। সুতরাং তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত মানুষের পাশে থেকেছে, মানুষের সাহায্য করেছে। কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু, তাদেরকে সাহায্য করা থেকে শুরু করে, বিনা পয়সায় চাল থেকে শুরু করে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, বর্তমান আবাস যোজনার ঘরের টাকা এই দ্বিতীয় কিস্তি মারা হচ্ছে। সুতরাং কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে আমাদের সঙ্গে, কেন্দ্রীয় সরকার ঘরের টাকা দেয়নি, কিন্তু 100 দিনের ঘরের টাকা কিন্তু আমাদের রাজ্য সরকার 12 লক্ষ মানুষের ঘরের টাকা দিয়েছে। এবং সঙ্গে সঙ্গে 100 দিনের কাজের টাকা, যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করেছিল তাদের 100 দিনের টাকা আটকে দিয়েছে। আমাদের সরকার এসে 100 দিনের টাকাও তাদের দিয়েছে। সুতরাং প্রতিটা ক্ষেত্রে আমরা যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন প্রমাণ করে যে আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেস আবারও সরকারে আসব এবং মানুষ আমাদের সঙ্গে আছে। কারণ আমাদের একটাই বক্তব্য যে আমরা তৃণমূল কংগ্রেস, আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইকে নিয়ে চলা লোক। আমরা মানুষের পাশে 24 ঘন্টা থাকি, মানুষের সাথে থাকি। আর সাথে সাথে একটা বলা কথা একটু বলি আপনার এর মধ্যে, যে আপনারা দেখেছেন যে একটা যুদ্ধ হয়েছে। আমি এই মঞ্চ থেকে, আমি এখান থেকে তাদের প্রতি সমবেদনা জানাই যাদের সিঁদুর মুছে দিয়েছে জঙ্গিরা, তাদেরকে নির্দিষ্টভাবে আমাদের ভারত সরকার তাদের জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি প্রদান করা হচ্ছে। সুতরাং লক্ষ্য করেছেন যে সিঁদুর অপারেশনের মাধ্যমে তাদেরকে করা হয়েছে। আমি সমবেদনা জানাই সেই পরিবারগুলোকে যারা তাদের স্বামী হারিয়েছে এবং যুদ্ধের সময় যারা যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা মারা গেছে তাদের প্রতি সমবেদনা জানাই। এবং সাথে সাথে আমি নিজেকে গর্ববোধ মনে করি যে আমার দলের নেতা অভিষেক ব্যানার্জি আজকের সেই অপারেশন সিঁদুরের যে বিষয়টা, সেটা কিন্তু আজকের সারা বিশ্বে প্রচার করার জন্য সেই প্রতিনিধি টিমে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আছেন এবং তিনি নির্দিষ্টভাবে বক্তব্য রাখছেন এবং ভারতবর্ষের একজন বীর সৈনিক হিসেবে তিনি বক্তব্য রাখছেন এবং এটা আমরা গর্বে বাঙালি হিসেবে গর্ববোধ মনে করি এবং অভিষেক ব্যানার্জিকে আমরা স্যালুট জানাই এবং সালাম জানাই, প্রণাম জানাই যে তার মতন গর্বের নেতা আমাদের এই বাংলার দামাল ছেলে অভিষেক ব্যানার্জি আগামী দিনে আরও বাংলায় দাপিয়ে বেড়াবে, ভারতবর্ষে দাপিয়ে বেড়াবে। এটাই আমাদের গুরুজনদের আশীর্বাদ থাকবে, আমাদের ভালোবাসা থাকবে। নমস্কার। ধন্যবাদ উদয়বাবু, আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন স্টুডিওতে উদয়বাবু। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমাদের ডিএন নিউজ বাংলার পর্দায়। আর অবশেষে ধন্যবাদ জানাবো আমাদের আজকের বিশেষ অতিথি উদয় হালদারকে। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন।
স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘিগামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীততাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার, ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।